হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের পাঠ্য যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতাটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে অতি সংক্ষেপে কয়েকটি কথা জেনে নেব। দুঃখবাদী কবি নামে পরিচিত যতীন্দ্রনাথ সেনগুপ্তের পৈতৃক নিবাস নদিয়া জেলার শান্তিপুরের হরিপুর গ্রামে, কিন্তু তিনি 1887 খ্রিস্টাব্দের 26শে জুন বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা দ্বারকনাথ সেনগুপ্ত, মাতা মোহিত কুমারী দেবী। কবি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। রবীন্দ্র সমসময়ে যে সমস্ত কবি স্বাতন্ত্র্য অর্জন করতে পেরেছিলেন, কবি যতীন্দ্রনাথ তাদের মধ্যে ছিলেন অন্যতম। কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি ছিলেন একজন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, সায়ব, নিশান্তিকা প্রভৃতি। বাংলা কাব্যজগতে তিনি দুঃখবাদী কবি হিসাবে অভিধা পেয়েছিলেন। আমাদের আলোচ্য হাট কবিতাটি তার মরীচিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চলো এবারে আমরা কবিতাটি পাঠ করে আমরা কবিতাটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। হাট, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দেখো, আলোচনা শুরু করার আগে আমরা হাট যে নামকরণটি পেলাম, এই হাট বলতে কী বোঝায় এ সম্পর্কে একটু জেনে নেব। হাট সাধারণত এক ধরনের বাজার। আমরা যে সমস্ত অঞ্চলে বসবাস করি সেখানে প্রত্যেকেরই বাড়ির আশেপাশে একটি বাজার আছে। একটি নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন নিয়মিতভাবে দেখবে সেই দোকানপাটগুলি খোলে, আবার একটি নির্দিষ্ট টাইমে সেই দোকানপাটগুলি বন্ধ হয়ে যায়। কিন্তু হাট বাজারটির সাথে তার পার্থক্য কোথায়? হাট বাজার এক ধরনের অস্থায়ী বাজার। এটা সপ্তাহে দেখবে একদিন কি দুদিন এরকম একটা বার ঠিক করা থাকে। সেই নির্দিষ্ট বারে কোনো একটি নির্দিষ্ট স্থানে এই হাটটা বসে থাকে। সেখানে বিভিন্ন অস্থায়ী দোকান বাইরে থেকে এসে, অর্থাৎ বাইরে থেকে বিভিন্ন দোকানদার তাদের পসার নিয়ে এসে সেখানে দোকান বসায়। তারপরে সেখানে অনেক ক্রেতা বিক্রেতা, মানে খরিদ্দার এসে হাজির হয়, দিয়ে সারাদিন ধরে কেনাবেচা চলে। তারপর ঠিক সন্ধ্যের প্রাককালে এই হাটটি বা এই বাজারটি শেষ হয়ে যায়। সাধারণত গ্রাম অঞ্চলে এই ধরনের হাট বেশি দেখা যায়। তাছাড়াও শহরাঞ্চলেও বিভিন্ন ফুটপাতে ভোরবেলায় বা কোনো নির্দিষ্ট একটি সময়ে এই ধরনের হাট কিন্তু আমরা বসতে দেখি। আমাদের আলোচ্য কবিতাতেও আমরা সেরকমই হাটের প্রেক্ষিতে মানুষের জীবনের সাথে তার কী সম্পর্ক, সেই সম্পর্কটি বোঝার চেষ্টা করব। চলো এবারে কবিতাটি পাঠ করে আমরা বিষয়বস্তুটি বোঝার চেষ্টা করি। হাট, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেতা, জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। বেচা কেনা সেরে বিকালবেলায় যে যার সবে ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পুবের মাঠ। দূরে দূরে গ্রাম, জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। দেখো কি বলছে, প্রথমেই বলছে দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। অর্থাৎ আমরা এখানে যে হাটটি দেখছি সেই হাটটি 10-12টি গ্রাম নিয়ে একটি বাজার। আশেপাশে 10-12টি গ্রাম আছে, তারই মাঝখানে একটি খোলা জায়গায় এই হাটটি বসে নির্দিষ্ট সময়ে। সেই হাট বসার পরে দেখা যাচ্ছে কি হচ্ছে, যখন সন্ধ্যায় চলে আসে সেই সন্ধ্যার সময় সেখানে কোনো প্রদীপ জ্বলে না, প্রভাতে পড়ে না ঝাট, অর্থাৎ সকালবেলায় সেখানে কোনো ঝাট দেওয়া হয় না, অর্থাৎ সেখানে কোনো পরিষ্কার করা হয় না। দেখো, আমরা আমাদের এখানে যে লোকালয়ের মধ্যে যে বাজারটাকে দেখি, সেই বাজারের দোকানদার সকালবেলায় এসে দেখবে তার দোকানটাকে ঠিক পরিষ্কার করে, ঝাড় দেয়। আবার সন্ধ্যের সময় ঠিক সে তার দোকানের মঙ্গল কামনায় প্রদীপ দেয়। আমাদের বাড়িতেও আমরা ঠিক তাই দেখি। আমাদের মায়েরা, ঠাকুমারা বা বাড়ির মহিলারা কি করে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে বাড়িটাকে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আবার গৃহের মঙ্গল কামনার জন্য, বাড়ির মঙ্গল কামনার জন্য ঠিক সন্ধ্যাবেলায় প্রদীপ দেয়। কিন্তু হাট বাজারে এটি লক্ষ্য করা যায় না। হাট কি হয়, হাট যখন বসে সেই সময় যত মানুষের সমাগম দেখা যায়, সন্ধ্যার সময় সেখানে প্রদীপও জ্বলতে দেখা যায় না। সন্ধ্যের সময় প্রভাতে, অর্থাৎ সকালবেলায় সেই হাট পরিষ্কার করারও কোনো লোক থাকে না।
বেচা কেনা সেরে বিকেলবেলায় যে যার সব ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। যে কথা বলছিলাম, দেখো সারা দিন কেনা বেচা চলে, তারপরে বিকেলবেলায় হলে কি হচ্ছে, আস্তে আস্তে হাটটি ভেঙে যায়, অর্থাৎ বেচা কেনা বন্ধ হয়ে যায়। দোকানদাররা তাদের দোকান গুটিয়ে আবার বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়, খরিদ্দাররাও তাদের কেনাকাটা করে বাড়ি ফিরে যায়। সন্ধ্যের সময় আস্তে আস্তে সেই হাট কিন্তু বন্ধ হয়ে যায়। বকের পাকায় আলোক লুকায়। বকের পাকায় আলোক লুকায় বলতে কি, দেখো এই বকের পাকা বলতে এখানে একটি প্রতীকী অর্থে বককে ব্যবহার করা হয়েছে। কারণ আমরা জানি সাধারণত পাখিরা কি হয়, সারাদিন ধরে তাদের বাসা নির্মাণের জন্য তাদের খড়কুটো সংগ্রহ করতে যায়, অথবা তাদের খাদ্যের সংস্থান করতে সারাদিন তারা ছুটে বেড়ায়। কিন্তু যেই সন্ধ্যা হয়ে যায় তখন তারা কি করে, তার নিজের বাসায় ফিরে আসে। তেমনি বকও একটি পাখি, যে পাখি সারাদিন ধরে তার শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। তারপরে যখন সন্ধে হয়, অর্থাৎ আমরা তখন দেখি সারি সারি বক তাদের উড়ে সাদা সাদা ডানা মেলে উড়ে এসে কি ফিরে যায়। তখন আমরা বুঝতে পারি যে এবার আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তাই বকের সাদা পাখার মধ্যে দিয়ে, অর্থাৎ সাদা ডানা মেলে যে উড়ে যাওয়ার মধ্যে দিয়ে যে সন্ধ্যার আগমন বার্তাটা আমরা বুঝতে পারি, সেই কথাটি কবি বোঝাতে চাইছেন যে পূব দিকে কোনো মাঠে বকেরা গিয়েছিল চড়তে, সেখান থেকে ঠিক সন্ধ্যার প্রাক্কালে তারা ফিরে আসছে, অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই হাট শেষ হয়ে যাচ্ছে, সেই কথাটাই কবি এখানে বোঝাতে চাইছেন। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। অর্থাৎ 10-12খানি যে গ্রাম আমরা দেখেছি, 10-12খানি গ্রামের মাঝখানে একটি হাট রয়েছে। সেই গ্রামগুলোতে মানুষের বসবাস রয়েছে। সেই বসবাসের সূত্রে সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বলে উঠেছে। কিন্তু যে হাটে সারাদিন ধরে মানুষ সমবেত হয়েছিল, ওই গ্রাম থেকে মানুষ এসে এখানে উপস্থিত হয়েছিল, সেই হাটটি কি থেকে গেল, আধারে অন্ধকারে থেকে গেল, বঞ্চিতই থেকে গেল। দেখো এই স্তবকটির মধ্যে একটু গুরুগম্ভীর অর্থ আছে। গুরুগম্ভীর অর্থটা কেমন, আমাদের যে জীবন, আমাদের জীবনের সঙ্গে কিন্তু এই হাটের একটা গভীর সম্পর্ক রয়েছে। কেমন, প্রত্যেকটি মানুষ জন্ম লাভ করে যখন পৃথিবীতে আসে, সেই পৃথিবীতে এসে সে বড় হওয়ার সাথে সাথে তার বিভিন্ন ভূমিকা সেই পৃথিবীতে পালন করে থাকে। তার দ্বারা তার পরিচিতি তৈরি হয়ে যায়। যতদিন সে জীবিত রয়েছে পৃথিবীতে, ততদিন বিভিন্ন মানুষের সাথে তার সম্পর্ক ওঠে, তার বিভিন্ন ক্রিয়াকলাপের দ্বারা সমাজ বিভিন্নভাবে উপকৃত হয়। অর্থাৎ তার হাট, যেমন দিনের বেলায় যে হাটের মধ্যে যেমন মানুষের আনাগোনা থাকে, ঠিক তেমনি সেই মানুষটিও তার জীবিত অবস্থায় তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা সে কিন্তু হাটের মতন একটা সমাজের মধ্যে জমজমাট পরিবেশ তৈরি করে থাকে। কিন্তু তার যখন জীবনাবসান ঘটে, আর জীবনের যখন অন্তিমকাল যখন ঘনিয়ে আসে, যখন তার জীবনে রাত্রি নেমে আসে, সেই সময় কি হয়ে যায়, সেও কিন্তু ঠিক এইরকম একাকী হয়ে ওঠে। তখন সে দেখতে পারে যে এতদিন সমাজে যে সমস্ত মানুষের সাথে তার এত ওঠা বসা, এত আলাপচারিতা, সেই সমস্ত সব কিছু কি তার থেকে দূরে চলে যায়। যেমন গ্রামের মানুষগুলো হাটে এসেছিল, তারপর আবার চলে গিয়ে যারা নিজের কাজে ব্যস্ত, ঠিক তেমনি হাট যেমন আধারেতে একা একা পড়ে যায়, ঠিক একটি মানুষ তেমনি তার জীবনের অন্তিমকালে একা হয়ে পড়ে। তার পরিচিত মানুষরা তার থেকে দূরে সরে যায়। এই যে গভীর অর্থটি, এই গভীর অর্থটি কিন্তু আমাদের এই স্তবকে বোঝাতে চেয়েছেন কবি। পরের স্তবকে দেখছি, নিশা নামে দূরে শ্রেণীহারা একা, ক্লান্ত কাকের পাখে, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাখুর শাকে। হাটের দোচলা মুদিল নয়ান, কারো তরে তার নাহি আহ্বান, বাজে বায়ু আসি বিদ্রুপবাসী, জীর্ণ বাসের ফাঁকে, নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। দেখো নিশা নামে, নিশা বলতে রাত্রি নামে, দূরে শ্রেণীহারা এক ক্লান্ত কাকের পাখে। এই শ্রেণীহারা ক্লান্ত কাক, এটিও কিন্তু প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। কাকও একটি পক্ষী যারা দলগতভাবে গোষ্ঠীবদ্ধভাবে থাকে। এবার একটি কাককে কবি কল্পনা করেছেন, সে কি হয়েছে, সে শ্রেণীহারা হয়েছে, অর্থাৎ সে দল থেকে ছুট হয়ে গিয়েছে। আর সেই কাকটি কেমন, ক্লান্ত। ক্লান্ত কাকের পাখে, অর্থাৎ কালো যে পাখা, সেই কালো পাখার রূপকে
কী হয়েছে, অন্ধকার রাত্রি নেমে এসছে। মানুষের জীবনে মানুষ কি হয়, তার জীবনের অন্তিম পর্বে সে একা হয়ে পড়ে। সেও তার সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের পরিমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে একা কিন্তু বিদায় নিয়ে নিতে হয় এই জগৎ সংসার থেকে কাকের মতন। তার জীবনেও অন্ধকার, অর্থাৎ কাকের যে পাখার যে কালো বর্ণের মতন অন্ধকার, সেই অন্ধকার কিন্তু তার জীবনে ঘনিয়ে আসে, তাকেও বিদায় নিতে হয়। সে সেই পরিস্থিতিতে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। কাকটি যেমন ক্লান্ত হয়ে পড়েছে, মানুষও কি দুর্বল হয়ে পড়ে তার জীবনের অন্তিম পর্বে। সেই কথাটি বা সেই ব্যঞ্জনাটি প্রকাশ পেয়েছে আমাদের আলোচ্য চরণের রূপকে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুর শাকে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস ছাড়ছে নদীর বাতাস কখন? দেখো, সারাদিন আমরা দেখেছি যখন রোদ পড়ে নদী তপ্ত হয়ে ওঠে, কিন্তু যখন আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে তখন নদীর পাড়ে দেখবে যে নদীর পাড়ে যে বাতাসগুলো পড়ে সেই বাতাস অত্যন্ত শীতল লাগে। তখন নদীর পাড়ে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে হাওয়া হয়, সেই হাওয়ার দোলায় আমাদের অনেক আরাম বোধ হয়। এখানে যে নদীর কথা বলা হয়েছে তার পাশে, অর্থাৎ পাশে রয়েছে একটি পাকুর গাছ। পাকুর গাছ হলো এক ধরনের বট জাতীয় বড় গাছ বিশেষ। আমরা দেখেছি যেন তো জলাশয়ের পাশে বিভিন্ন বড় বড় গাছ বা গাছপালা থাকে, ঠিক তেমনি কবি এখানেও একটি জলাশয়ের কথা বলেছেন যে নদীর পাড়ে পাকুর গাছ রয়েছে, আর সেখানে নদীর যে প্রশ্বাসে শীতল প্রশ্বাস, অর্থাৎ সন্ধেবেলায় যে শীতল হাওয়া বইছে, বাতাস বইছে, সে কথাটি কবি প্রকাশ করেছেন এখানে। হাটের দোচালার মুদিল নয়ান, কারো তরে তার নাহি আহ্বান। হাটের দোচালা বলতে দোচাল বিশিষ্ট যে হাটের দোকানগুলো, সেই দোকানগুলো মুদিল, অর্থাৎ বুঝে ফেললো তার নয়ন, অর্থাৎ চোখ বুঝলো। অর্থাৎ মানুষের জীবনের যে অন্তিমকালে মানুষের যে মৃত্যু ঘনিয়ে এসছে, এবার সে চোখ বুঝছে। অর্থাৎ হাট যেমন শেষ হয়েছে, অর্থাৎ হাটের মৃত্যু ঘটেছে। সারাদিন হাট ছিল, কিন্তু সন্ধ্যার সময় কি হাটের মৃত্যু ঘটে। তেমনি মানুষও এই জগৎ সংসারে যতদিন জীবিত অবস্থায় ছিল, তার শরীরে শক্তি ছিল, বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা সে জগতে তার একটা পরিচয় তৈরি করে রেখেছিল। কিন্তু তার অন্তিম পর্বে হাট যেমন স্তব্ধ হয়ে যায়, হাট যেমন চোখ বুঝে যায়, চোখ বোঝার সাথে সাথে হাট যেমন মৃত হয়ে যায়, তেমনি মানুষেরও তার শরীরের জোর কমে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ জীবনের অন্তিম পর্বে তাকেও ঠিক হাটের মতন নিস্তব্ধ হয়ে সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়। বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, জীর্ণ বাসের ফাঁকে, নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি। দেখো, আমরা বাঁশির শব্দ শুনেছি, যে সুমধুর শব্দ। বাঁশির আওয়াজ সাধারণত বাঁশি এক বিশেষ ধরনের বাঁশ দিয়ে তৈরি করা হয়। তার মানে বায়ু প্রবেশ করে সেই বায়ুর দ্বারাই কম্পন সৃষ্টি করে এই বায়ুতে সুমধুর আওয়াজ তৈরি করা হয়। সেই সুমধুর ধ্বনি আমাদের শুনতে খুব ভালো লাগে। তা হাটের যখন হাট স্তব্ধ হয়ে গেছে, হাট যখন মৃত, সেই মৃত হাটে কি হচ্ছে, বাতাস বইছে। ফলে হাটের মধ্যে যে দোকানগুলো তৈরি হয়েছিল, সেই দোকানগুলোর বিভিন্ন যে খুঁটি দিয়ে তৈরি করা বাঁশের, সেই বাঁশের খুঁটি জীর্ণ জায়গাগুলোতে যেখানে ছিদ্র রয়েছে, সেই ছিদ্রগুলি থেকে বাতাস এসে প্রবেশ করার ফলে কি একটা সুমধুর বাঁশির ধ্বনি শোনা যাচ্ছে। কিন্তু এই বাঁশির ধ্বনি এখন কি ব্যঙ্গের বাঁশির ধ্বনি, বিদ্রুপের বাঁশির ধ্বনি। কারণ এই বাঁশির ধ্বনি শোনার কেউ নেই, তো হাট তো এখন জনহীন, নির্জন, সেখানে কোনো মানুষ নেই। তাই এই সময় এই বাঁশির ধ্বনি মানে ব্যঙ্গের মতন ধ্বনি। অর্থাৎ আমাদের মানুষের জীবনেও তার যখন জীবনের একদম অন্তিমকাল, জীবনের যখন শেষ, সেই শেষ পর্বে তাকে যদি এসে মধুর মধুর বাণী শোনানো হয়, সেই বাণীর আর কোনো গুরুত্ব থাকে না, সেটা যেন তার কাছে ব্যঙ্গের মতন লাগে। ঠিক তেমনি এই হাটের বাঁশির ধ্বনি যেন মানুষের জীবনে তার অন্তিমকালে, তার শেষে, তার জীবনের শেষে যখন তাকে অনেক মধুর মধুর কথা বা মধুর মধুর বাণী শোনানোর জন্য ব্যর্থ, ঠিক তেমনি এখানে বাঁশির বিদ্রুপ, বাঁশির রূপকে কবি সেই গুঢ় তত্ত্বটি বোঝাতে চেয়েছেন। দিবসেতে সেটা কত কোলাহল, চেনা অচেনা ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেই ঠাই ঘিরে। মাল চেনাচেনি, দর জানাজানি, কানা করে নিয়ে কত টানাটানি, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। দেখো, দিনের বেলা যে হাটের চিত্রটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে কবি এই স্তবকটির মধ্যে বর্ণনা করেছে।
দিনের বেলায় হাটের কী চিত্র দেখা যায়, যে দিনের বেলায় সেখানে কত কোলাহল, কত মানুষের সমাগমে চেঁচামেচি, চেনা অচেনা মানুষের সেখানে ভিড়। অর্থাৎ পাড়া থেকে গ্রাম থেকে মানুষ এসছে, পরিচিত মানুষরা যেমন রয়েছে তেমনি অন্য গ্রামে অনেক অপরিচিত মানুষও রয়েছে। সমস্ত মানুষের ভিড়ে একটা বিভিন্ন চিগলামিগলির মধ্যে যেন প্রচণ্ড কোলাহল শোনা যাচ্ছে। কত না ছিন্ন চরণ চিহ্ন, অর্থাৎ কত মানুষ সেখানে হেঁটে গিয়েছে, তাদের কত মানুষের পায়ের ছাপ সেখানে রয়ে গেছে ছড়ানো সেই ঠাই ঘিরে সব ছড়িয়ে রয়েছে। মাল চেনাচেনি, দর জানাজানি, কানাকড়ি, কত টানাটানি। বাজারে আমরা কি দেখতে পাই? বাজারে মানুষ যখন কোনো দ্রব্য সামগ্রী কিনতে যায়, সেই দ্রব্যটাকে সে যাচাই করে দেখে নিতে চায়। মাল চেনাচেনি, অর্থাৎ সে দ্রব্যটাকে ভালো করে দেখে নেবে যে দ্রব্যটা ঠিক কিনা, যে পণ্য সামগ্রীটা কিনবে। তারপর সেটা কিনতে গিয়ে সে তার দামটাকে যাচাই করে নেবে, সে দামটা কেমন, তারপরে এই দাম নিয়ে দর কষাকষি হবে। এই সমস্ত শেষে কী হবে, জিনিসটি সে কিনবে, আবার নাও কিনতে পারে। এত কিছু করে কত হানাহানি হবে। তারপরে অনেকে জিনিসটি কিনে নিয়ে যাবে, আবার কেউ কিনতে এসে দেখা হচ্ছে তার সে ঠিক যেভাবে জিনিসটা, যে রকম জিনিস চাইছিল বা যে দামে চাইছিল সেভাবে পায়নি বলে সে জিনিসটা না কিনেই ফিরে যাচ্ছে। অর্থাৎ কেউ খালি হাতে ফিরে যাচ্ছে, আবার কেউ ব্যাগ ভর্তি করে দ্রব্য সামগ্রী কিনে নিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্যগুলি হয়েই থাকে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়। অর্থাৎ দিনের বেলায় সেই হাটে কি কত মানুষের চেনা অচেনার ভিড়ে সেখানে কথার কোনো শেষ থাকে না। মানুষ অচেনা মানুষ, চেনা মানুষ দেখা হয়েছে, পরিচয় হয়েছে, তার সাথে অনেক কথা আছে। সেই কথাগুলো তারা একদিন সমাবেত হয়ে বলতে সুযোগ পায়, সেই কথার জন্য তাদের শেষ হয় না। অর্থাৎ মনুষ্য জীবনেও ঠিক এইরকমই দেখা যায়। মানুষের জীবনটা যেন অতি সংক্ষিপ্ত। মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে তার মৃত্যুবরণের মধ্যে যে সময়কাল, এই সময়কালটা যেন তার অনেক সংক্ষিপ্ত সময়কাল মনে হয়। সে আরও কিছু করতে পারত, আরও কিছু তার পৃথিবীতে দেওয়ার ছিল, আরও কিছু বলার ছিল, সব কিছু শেষ হয় না, কিন্তু তার জীবনে শেষ হয়ে আছে। অর্থাৎ হাট যেমন শেষ হয়ে যায় একটি নির্দিষ্ট সময়ে, তিনি মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়, কিন্তু সেই মানুষের জীবনটার জন্য অনেক সংক্ষিপ্ত থেকে যায়। তার অনেক কিছু দেওয়ার ছিল, সেই দেওয়াটা যেন অপরিণত থেকে যায়, তার শেষ থাকে না। এই হাটে যেমন চেনাচেনি, দর কষাকষি এগুলো হয়, ঠিক তেমনি মানুষের জীবনেও কিন্তু এই যে হাটরূপী জীবন, এই জগৎভূমি, হাটরূপী যে জগৎভূমি, হাটরূপী যে নাট্যমঞ্চ, সেই মঞ্চে এসে মানুষে বিভিন্ন রকম অভিনয় করছে। কেউ পিতার অভিনয়, কেউ সন্তানের অভিনয়, কেউ ছাত্রের অভিনয়, কেউ শিক্ষকের অভিনয়, কেউ ডাক্তারের অভিনয়, কেউ ইঞ্জিনিয়ারের অভিনয়। অর্থাৎ অভিনয় বলতে বলছি কি, এই সমস্ত দায়িত্বগুলো সে পালন করছে। এই দায়িত্ব পালন করাটা প্রত্যেকের মানুষের তার নিজের মতন করে দায়িত্ব পালন করা। তার জীবদ্দশায় সে এই কাজগুলি করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে কত মানুষের সাথে তার খারাপ সম্পর্ক হচ্ছে, কত মানুষের সাথে তার ভালো সম্পর্ক হচ্ছে। কখনো সে জিতছে, কখনো হারছে, কখনো সে দুঃখ পাচ্ছে, কখনো আনন্দ পাচ্ছে। এই ঘটনাগুলি ঘটে হচ্ছে। অর্থাৎ হাটের এই স্তবকের রূপকে কবি এই গুরুগম্ভীর তত্ত্বটি আমাদের বোঝাতে চেয়েছেন। কতকে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেতা, ওপারের লোক নামালে পসার, ছুটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরকের ছল, বিকেল বেলায় বিকাই হেলায়, সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। কবি কি বলতে চেয়েছেন, এই যে হাটে কত মানুষ এসেছে, আবার কত মানুষ আসবে, তার কোনো ঠিক নেই। কত মানুষ আসছে তার কোনো হিসেব নেই। যখনই কোনো দোকানদার তার পসার নিয়ে বসছে, তখন বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা, এপার ওপার থেকে, এই গ্রাম ও গ্রাম থেকে ক্রেতারা ছুটে আসছে। কি, তারা প্রথমেই ভালো ভালো জিনিসগুলোকে যাতে বেছে বেছে কিনতে পারে, সেই জন্য ক্রেতারা যখনই দোকানদার তার দোকানের পসার নিয়ে বসে পড়ছে, সে ছুটে আসছে। শিশির বিমল প্রভাতের ফল বলতে কি বোঝায়? একদম টাটকা সবজি বা টাটকা ফলকে বোঝায়, বা টাটকা দ্রব্যকে বোঝায়। অর্থাৎ সকালবেলায় যে শিশির ভেজা সেই ফসলটা বা শিশির ভেজা সেই সবজিটাকে দোকানে নিয়ে এসে তার হাটে বিক্রি করে, তার কথা বলা হচ্ছে। অর্থাৎ টাটকা জিনিসকে বোঝাতে এই শিশির বিমল প্রভাতের ফল বোঝানো হয়েছে। সেই ফলটিও কি করতে হয়, মানুষ যখন কিনতে আসে সেটাকে পরখ করে, অর্থাৎ সেটাকে যাচাই করে দেখে নেয়। অর্থাৎ শত শত ক্রেতা সেখানে আসে, সেই ক্রেতা সেই ফলটাকে যাচাই করে দেখে নেয় সে তার উপযুক্ত কিনা, তারপর সেই দ্রব্যটিকে কেনে। বিকেল বেলায় বিকাই হেলাই, সহিয়া নীরব ব্যথা। কিন্তু অনেক সময় দেখা যায় কি,
এত যাচাইয়ের পরও কিছু ফল হয়তো বা কিছু ফসল হয়তো বা কিছু সবজি এখনও বা কিছু দ্রব্য সামগ্রী এখনও বিক্রি হয়নি। যখন শেষে হাটের অন্তিম কাল চলে আসে তখন সেইটাকে কী করতে হয়, অত্যন্ত অবহেলায় তখন কি করতে হয়, তাকে সস্তায় বিক্রি করে দিতে হয়। প্রথম যখন টাটকা অবস্থায় তার একটা দর থাকে, সারা দিন ধরে বিভিন্ন মানুষের যাচাই করার পরে, অর্থাৎ তার হাতের যাচাই করার ফলে সে কী হচ্ছে, অনেক আঘাত সহ্য করেছে। সেই আঘাত সহ্য করে তার যে মধ্যে যে ক্ষতবিক্ষত হয়ে গেছে, ফলে সে আর শেষের বেলায় কদর পায় না। তখন তাকে কি করতে হয়, শত ব্যথা সহ্য করেও অর্থাৎ অবহেলার সঙ্গে তাচ্ছিল্যের সঙ্গে তাকে সস্তায় বিকতে হয়। হিসাব নাইরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, অর্থাৎ এই হাটে যে কত ক্রেতা বিক্রেতা, কত মানুষ যে এলো, এর কোনো হিসাব রাখা যায় না। দেখো, এই কবিতার এই স্তবকের রূপকে কবি কি বোঝাতে চেয়েছেন, যে আমাদের এই জগৎ সংসারে নাট্যমঞ্চে মানুষ যখন টাটকা সবজির মতো, অর্থাৎ শিশির ভেজা ফসলের মতন প্রথম যখন সে সমাজের মধ্যে অবতীর্ণ হয়, তখন মানুষ তাকে যাচাই করে দেখে, ঠিক যাচাই করে বুঝে মানুষকে সেইভাবেই মানুষ কদর করে। কোনো মানুষকে দেখা যায় যে সমাজে সম্মানের একদম সর্বোচ্চ স্তরে বিরাজ করছে, আবার দেখা যাচ্ছে কোনো মানুষ সমাজে কদর পাচ্ছে না। শত গুণ থাকতেও সে সমাজে অবহেলায় বা তাচ্ছিল্যের মধ্যেই জীবনযাপন করে। একদম জীবনের শেষ বেলায় গিয়ে হয়তো কোনো রকমে সে তার জীবনের দাম বা তার গুণের দাম পেয়ে থাকে। কিন্তু সে যখন টাটকা সবজির মতন ছিল, তখন মানুষ তাকে নানানভাবে যাচাই করে তাকে কোনো মূল্য দেয়নি। কবি ঠিক এখানে সেটাই বোঝাতে চেয়েছেন যে এই জগৎ সংসারের নাট্যমঞ্চে প্রচুর মানুষ এইভাবে এসেছে, তার কোনো হিসাব নিকেশ নেই। কত ক্রেতা বিক্রেতার মতন মানুষেরও জন্ম লাভ হয়েছে, আবার সেই মানুষ হারিয়ে গিয়েছে, কিন্তু কোনো হিসেব নিকেশ নেই। কেউ এই জগৎ সংসারে প্রচুর কদর পেয়েছে, কেউ কোনো মানুষ জগৎ সংসারে নিজেকে হারিয়ে ফেলেছে, মানুষ তাকে কোনো গুরুত্ব দেয়নি। এই গুরুগম্ভীর তত্ত্বটি কিন্তু আলোচ্য স্তবকে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। নূতন করিয়া বসা আর ভাঙা, পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যাই সে আসে। কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। দেখো, যে কথাগুলি এতক্ষণ বলছিলাম, একদম লাস্ট স্তবকে কবি সেই কথাটিরই কিন্তু গুরুগম্ভীর তত্ত্বটি কিন্তু একদম আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। কি বলছেন, দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য নাটের খেলা। অর্থাৎ এই যে নাট্যমঞ্চের কথা আমি বারবার বলছিলাম, দেখো আমাদের এই জগৎ সংসার, এই পৃথিবীতে কি হচ্ছে, আমরা মানুষরা নাটক করতে আসছি। জন্ম লাভের সাথে সাথে কি করছি, আমরা এখানে আস্তে আস্তে প্রথমে সন্তান, তারপরে ছাত্র, তারপরে সমাজের বিভিন্ন ক্ষেত্রের আমরা কাণ্ডারি হচ্ছি, কখনো পিতা, কখনো দাদু, বিভিন্ন রকম ভূমিকায় আমরা অবতীর্ণ হয়ে জগৎ সংসারে কি বিশাল নাটক করছি। এই নাটক শেষে একসময় কি হচ্ছে, হাট যেমন সমাপ্তি ঘটছে, আমাদের মানুষের জীবনের কিন্তু সমাপ্তি ঘটছে, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। জগৎ সংসারে মানুষ যেমন আসছে, আবার ঠিক মানুষ বিভিন্ন রকম অভিনয় করে আবার তাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। কবি কি বলছেন, নতুন করিয়া বসা আর ভাঙা, পুরনো হাটের মেলা। অর্থাৎ হাট কি হচ্ছে, নতুন করে আজকে একটি হাট বসলো, সে হাটটি শেষ হয়ে গেল, আবার কালকে কি হচ্ছে, নতুন করে হাটটি বসছে, কিন্তু হাটের স্থানটি কিন্তু পুরনো। সেই পুরনো স্থানে কিন্তু নিত্য নতুনভাবে হাট বসছে। ঠিক তেমনি এই জগৎ সংসারটা কিন্তু এক, এই জগৎ সংসার নিত্য নতুন মানুষের আবির্ভাব ঘটছে, দিয়ে আবার তারা চলে যাচ্ছে, আবার নতুন মানুষ আসছে, আবার তারা চলে যাচ্ছে। অর্থাৎ এই অর্থাৎ এই চক্রাকার পদ্ধতির জীবনমিত্রের যে রহস্য, তা কিন্তু চলতেই আছে। শুধু খোলা আছে হাট, অর্থাৎ এই জগৎ সংসারটা কিন্তু খোলা আছে। হাট যেমন খোলা আছে, সেখানে বিক্রেতা আসছে, ক্রেতা আসছে, কিন্তু আবার চলে যাচ্ছে, কিন্তু হাট কিন্তু কোথাও চলে যাচ্ছে না, ওই স্থানটি কিন্তু একই জায়গায় কিন্তু সবসময়ের জন্য বিরাজ করছে। ঠিক তেমনি এই জগৎ সংসার কিন্তু একইভাবেই রয়েছে, শুধু মানুষ আসছে, মানুষ চলে যাচ্ছে। ঠিক তেমনি হাটে ক্রেতা আসে, বিক্রেতা আসে, ঠিক তেমনি সমাজে মানুষ আসছে, মানুষের বিভিন্ন রকম নাট্য অভিনয় করছে, চলে যাচ্ছে। কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা।
দেখো এই হাটে কেনাবেচা করতে এসে কী হয় দেখা যাচ্ছে, কেউ অত্যন্ত লাভবান হয়, আবার কারো বা ক্ষতি হয় অর্থাৎ লোকসান হয়, কেউ হেরে যায়, কেউ কোনো জিনিস কিনে হয়তো ঠকে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেউ কেউ জিনিস কিনে অনেক লাভবান হয়। যারা বিক্রেতা আছে সেই বিক্রেতারাও তো লাভবান হয়, অনেক সময় তারাও ঠকে যায়। অর্থাৎ এই হাটে এসে কি হয়, মানুষের জেতা ঠকা সবটাই হয়। কেউ অত্যন্ত লাভ হয়ে কড়ি গুজে নিয়ে চলে যাচ্ছে, আবার কেউ কিন্তু দুঃখ ভরে বাড়ি ফিরছে। ঠিক তেমনি আমাদের জগৎ সংসারেও কিন্তু মানুষ এসে এই পৃথিবীতে তার জীবদ্দশায় বিভিন্ন রকম ভূমিকায় অবতীর্ণ হয়ে তার বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কেউ সুখী জীবনযাপন লাভ করে, আবার কাউকে অত্যন্ত দুঃখে জীবনযাপন করতে হয়। অর্থাৎ জগৎ সংসারে বসবাসের সূত্রে এই চিরন্তন সত্যকে আমাদের স্বীকার করতে হয়। কেউ দুঃখী জীবনযাপন করে, কেউ সুখী জীবনযাপন করে, কিন্তু একথাও বলা যায় না যে কেউ চিরদুঃখী বা কেউ চিরসুখী। অর্থাৎ জগৎ সংসারে থাকতে গেলে আমাদেরকে সুখ দুঃখ দুটোকেই নিয়েই থাকতে হয়। অর্থাৎ জগৎ সংসারে এসে এই সুখ দুঃখকে আমাদেরকে মেনে নিতেই হয়। এই সুখ দুঃখের সঙ্গে সাথী হয়েই আমাদেরকে এই জগৎ সংসারকে ছেড়ে একদিন অন্তিমকালে চলে যেতে হয়। কিন্তু এই জগৎ সংসার কিন্তু চিরস্থায়ী, এর কিন্তু বিলুপ্তি হয় না। হাট যেমন চিরস্থায়ী, আমাদের জগৎ সংসার এই পৃথিবীর নাট্যমঞ্চ কিন্তু চিরস্থায়ী। এই নাট্যমঞ্চে মানুষকে আসতে হয়, সেখানে এসে তাদেরকে বিভিন্ন রকম অভিনয় করতে হয়, পারফর্ম করতে হয়, তারপরে কিন্তু তাকে ঠিক জীবনের অন্তিম পর্বে এক সময় তাকেও এই হাট থেকে অর্থাৎ এই নাট্যমঞ্চ থেকে কিন্তু এই জগৎ সংসার থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। এই গুরুগম্ভীর তত্ত্বটি কিন্তু আমাদের আলোচ্য কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বোঝাতে চেয়েছেন। আশা করছি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে বলবো কবিতাটি তোমরা বারবার শুনবে, বারবার শুনে কবিতাটিকে তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে সেটি লিখে আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। এবার বন্ধুরা তোমাদেরকে বলবো, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সে কটা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করবে, লাইক করবে, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।